আরে ফোনটা কেন তুলছে না? সারা, ফোনটা তোল। ফোনটা কেন তুলছে না? দাদা, দাদা এক মিনিট। হ্যাঁ ম্যাডাম বলুন, কি হলো? দাদা আমার ওই স্কুটিটার পাঞ্চার হয়ে গেছে। আশেপাশে কোনো মেকানিক পাওয়া যাবে? মেকানিক তো এখানে আশেপাশে পাবেন না ম্যাডাম। ওই ওর পেছনে, ওই যেখান থেকে আপনি এসছেন না, ওখানেই মেকানিক তো ওখানে পাবেন। একটু ওদিকে যেতে হবে ম্যাডাম। ওদিকে পেছনে, ওদিকে। আরে আসুন। আমাকে বলতে হবে না, আমি নিজে ম্যানেজ করে নেব। আরে ম্যাডাম, আরে আপনি করেনটা কি? আসলে আমি রামপুর সরকারি হাসপাতালের ডাক্তার। আমি ওখান থেকে আসছি। ডক্টর, তাহলে তো আপনার উপকার করতেই হবে ম্যাডাম। আরে আপনি কি অসভ্যতামি করছেন? আরে কোনো চিন্তা করবেন না, আমি সাহায্য করব তো। আমার স্কুটি ছেড়ে যান এখান থেকে। আরে স্কুটি ছেড়েই দিলাম ম্যাডাম। আরে মেকানিক খুঁজে দেবো, না হলে নিজে ঠিক করে দেবো পাংচার। আরে আমাদের ছাড়ো। দোকান আছে। আমি কোনো পাঞ্চার সাথে চাই না, যান এখান থেকে। কোনো অসভ্যতামি করবেন না প্লিজ। ম্যাডাম, যান বলছি। বিশ্বাস নেই নাকি আমার ওপর নাকি? আরে ছাড়ুন আমার না। কথাটা শুনুন না, আপনি আমার সাথে চলুন। আরে আরে ছাড়ুন না। চলুন না, আসুন আরে আমার সঙ্গে আসুন। ছাড়ুন আমাকে, আর যান এখান থেকে। আরে আসুন না। ছাড় মেয়েটার, ছাড়। আরে বৌদি, আমি তো এর সাহায্য করছিলাম। আরে আপনি কেন চিৎকার যা করছেন? এখান থেকে। লজ্জা করে না এরকম করতে? নির্লজ্জ বেহায়া, বেরো এখান থেকে। যা এখান থেকে। আরে আমি তো সাহায্য করছিলাম, ভালো করার কোনো জমানাই নেই। আরে যা, হ্যাঁ, যা। আরে হ্যাঁ যাচ্ছি আমি। বেহায়া একটা, সব সময় খালি বড় বড় কথা। চরিত্রহীন। কোথা থেকে আসছো মা? আন্টি, আসলে আমি রামপুর সরকারি হাসপাতালের একজন ডাক্তার। রামপুর থেকে সোনপুর পর্যন্ত আমি বাসে চলে আসি, তারপর এখান থেকে স্কুটিটা নিয়ে আমি বাড়ি চলে যাই। দেখুন না, আজকেই আমার স্কুটিটা খারাপ হয়ে গেল। কিন্তু মা, এখন তো সন্ধে হয়ে আসছে, একটু পরেই রাত হয়ে যাবে। এই সময় তুমি একলা গ্যারাজ কি করে খুঁজবে? বুঝতে পারছি না কি করব। কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে আমাকে ফোন করে নেবে, ওরা আমাকে নিতে আসবে। আমি স্কুটিটা এখানেই রেখে যাব। এই সময় তো তুমি কোনো সরকারি বাসও পাবে না এখানে। তুমি এক কাজ করো, আমার ভাইপো আসছে, তুমি ওর সাথে চলে যেও। ও সারিয়ে দেবে তোমার স্কুটি। ওর সাথেই চলে যেও, ভয় পেও না। হুম। ওই দেখো, আমার ভাইপো এসে গেছে। আরে এদিকে আয়। কি হয়েছে কাকি? দেখ না, ওর স্কুটিটা পাংচার হয়ে গেছে। ও একটু ওকে সাহায্য কর না স্কুটিটা সারাতে। আচ্ছা, ঠিক আছে কাকি। যা। আচ্ছা মা। আরে সাহায্য কর ওকে, এটা সাইকেলে রাখ। হ্যাঁ কাকি। আচ্ছা মা, সাবধানে যেও। কি হয়েছে দিদি? পাংচার হয়ে গেছে। কতটা দূরে এটা সারানোর দোকান? 1 কিলোমিটার দূরে। চলুন, এক্ষুনি ঠিক হয়ে যাবে। কি? দিদি 4টে মিস কল করেছে। দাদা, সারাইয়ের দোকানটা আরো কত দূরে? এই তো ম্যাডাম, আর একটু দূরেই দোকান। একটু ধৈর্য ধরুন। হ্যালো সারা, কোথায় ছিলিস তুই? কতবার ফোন করেছি তোকে। আরে দিদি, আমি কলেজের প্রজেক্টের কাজ করছিলাম, আর আমার ফোন তো বাইরের ঘরে ছিল। আমি এইমাত্র দেখলাম তুই ফোন করেছিস। তুই কোথায় আছিস? এত রাত হয়ে গেছে, এখনো ফিরলি না? সারা, আমার স্কুটি পাংচার হয়ে গেছে। তুই জানিস আমি অনেকক্ষণ ধরে হাঁটছি। কি বলছিস?
এত রাত হয়ে গেছে, কোথাও কিছু খারাপ? খারাপ হতে হতে বেঁচে গেছিস সারা। একটা 40-50 বছরের লোক অসভ্যতামি করছিল আমার সাথে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। রাস্তা একদম ফাঁকা ছিল। আমায় বলছিল আমার হাত ধরে আমার সাথে চলো। দিদি তুই ঠিক আছিস তো রে? হ্যাঁ, এখন ঠিক আছি। একজন আন্টি এসে গিয়েছিলেন, উনি লোকটাকে সায়স্তা করে দিয়েছিলেন। উনি ওনার ভাইপোকেও আমার সঙ্গে পাঠিয়েছেন পাংচারটা ঠিক করে দেওয়ার জন্য। বেচারা ওই স্কুটিটা টেনে টেনে নিয়ে যাচ্ছে। থ্যাংক গড এখনো তো বাবাই ফিরে আসেনি বাড়িতে, না হলে আমি বাবার সাথে গিয়ে তোকে নিয়ে চলে আসতাম। আর সেই যে তোর কলিগ, কি যেন নাম ছিল ছেলেটার, সম্পদ, ও আজকে হসপিটালে যায়নি তোর সাথে? না, ও আজকে ছুটি নিয়েছিল। ও ভোপালে গেছে। কোথায় যে আমি ফেসে গেলাম। এই স্কুটিটার এখনই খারাপ হওয়ার ছিল। যাই হোক, ছাড়, যা হওয়ার ছিল হয়ে গেছে। তুই এবার কথাটা মন দিয়ে শোন। কাউকে এখন বিশ্বাস করবি না। আর আর আমার সাথে তুই ফোনে কথা বলতে থাক। আচ্ছা আমাকে এটা বল, ফোনে চার্জ আছে তো? হ্যাঁ, এখনো তো 80% ব্যাটারি আছে। বলছি কি, 1 মিনিট আপনার ফোনটা দিন। আগে রাস্তাটা দুভাগ হয়ে গেছে, আমার ঠিক মনে পড়ছে না পাংচারের দোকানটা কোন দিকে। একটা বন্ধুকে ফোন করে আমি একবার জেনে নিই। হ্যালো হ্যালো দিদি, আরে ঠিক করেছো কাকি, ঠিক জায়গায় পাঠিয়েছো মেয়েটাকে। এই নাও পুরস্কার। স্যার আমাদের কথা বিশ্বাস করুন, আমার দিদি ডক্টর ভূমির কোনো বিপদ হয়েছে। ওর ফোনে 80% চার্জ ছিল, আর তারপরে ফোন অফ হয়ে গেল। সন্ধে 7টা থেকে রাত 9টা বেজে গেল। আপনি প্লিজ কিছু করুন। কি করব ম্যাডাম, 24 ঘন্টার আগে কোনো কিছুই হবে না। রিপোর্টটা তার পরেই লেখা হবে। আপনি এখানে বসে খবর পাঠাতে থাকুন ওয়্যারলেসে, আমরা নিজেরাই খুঁজে নেবো আমার দিদিকে। চলো বাবা। আমাদের দেশে হাজারটা এনজিও মহিলাদের সুরক্ষা নিয়ে লাগাতার কাজ করে চলেছে। রাজনৈতিক দলগুলো মাঝে মাঝেই মহিলাদের সুরক্ষার এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করে, কিন্তু মহিলাদের সুরক্ষার বাস্তব অবস্থাটা একটু অন্যরকম। আমাদের দেশের মহিলারা কি সে গ্রাম, মফস্বল, ছোট শহর বা কোনো বড় শহরেরই হোক, একা রাতের অন্ধকারে ভয় না পেয়ে নিজেদের বাড়ি থেকে বেরোনোর সাহস দেখাতে পারে? এর উত্তরটা নেতিবাচকই হবে। ডক্টর ভূমি সিং একটা ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। সবকিছুই আগে থেকে ঠিক করা ছিল। কিভাবে রুখে দাঁড়িয়েছিল আমাদের দেশের এই সাহসী মেয়েটি শয়তানদের বিরুদ্ধে। আর ডক্টর ভূমি সিং এর পরিবার, যারা ওর সুরক্ষা নিয়ে আগে থেকেই চিন্তিত ছিল, কি হবে যখন তারা ভূমির ওপর হওয়া অত্যাচারের কথা জানতে পারবে? কিভাবে সম্মুখীন হবে তারা এই দুঃসময়ের? চলুন দেখি। সম্পর্কিত সমস্ত পুলিশ স্টেশনকে জানাচ্ছি,
সোনপুর থেকে 3 কিলোমিটার দূরে একটা পরিত্যক্ত জায়গায় এক যুবতীর দগ্ধ মৃতদেহ পাওয়া গেছে। যুবতীর জিনিসপত্র আর স্কুটি থেকে জানা যাচ্ছে উনি ডক্টর ভূমি, রামপুর স্বাস্থ্য কেন্দ্রের একজন ডক্টর। যুবতীর আত্মীয় স্বজনকে এই ঘটনার খবর তাড়াতাড়ি পৌঁছে দেওয়া হোক। হ্যাঁ স্যার। শুক্লা, তুমি ফোন করোনি কেন আমাকে? হ্যাঁ স্যার। স্যার, ভূমির পরিবারকে থানায় ডাকা হোক। এখন থানায় ডেকে কি হবে? আমরা চাইলে ওই ডক্টরকে বাঁচাতে পারতাম, কিন্তু না, আরে কিচ্ছু করতে পারবো না আমরা। স্যার, যেই ভূমিকে এইভাবে বর্বরতার সাথে হত্যা করুক না কেন, ছাড়বো না তাকে। এই কেসটা খুব স্পর্শকাতর। এতক্ষণ তো পোস্টমর্টেম শুরুও হয়ে গেছে হয়তো। তুমি একটা কাজ করো, সন্ধ্যের মধ্যে সমস্ত রিপোর্ট তুমি আমার কাছে নিয়ে এসো। হ্যাঁ স্যার। তাড়াতাড়ি চালাও, আশেপাশে দেখো যদি কিছু পাওয়া যায়। মেরে ফেললো তো আমার দিদিকে, পুড়িয়ে মেরে দিল। বলেছিলাম আমি যে আমার দিদির ফোন অফ হয়ে গেছে, কিন্তু কেউ শুনলো না আমার কথা। দয়া করে আপনারা শান্ত হন, আমরা অপরাধীদের ছাড়বো না। আরে কি করবেন আপনারা? আমার দিদিকে শুধু খুন করা হয়নি, ওকে রেপ করা হয়েছে। দেখুন, এখন এই কথাটা বলা ঠিক হবে না, কারণ পোস্টমর্টেম রিপোর্ট এখনো আসেনি। কি বলবে আপনার এই পোস্টমর্টেম রিপোর্ট? একটি মেয়ের রাতের বেলা এইভাবে উধাও হয়ে যাওয়া, প্রতি ঘন্টায় একটি করে মেয়ে ধর্ষিত হয়, কিন্তু আমরা কি আর জানতাম যে আমার মেয়েটাই। শান্ত হন আপনারা। স্যার, পোস্টমর্টেম রিপোর্ট এসে গেছে। কি লেখা আছে রিপোর্টে? ভূমিকে গণধর্ষণ করা হয়েছে। তারপর ওকে পুড়িয়ে দেওয়া হয়। দেখলেন, মেরে দিল তো আমার দিদিকে। অন্তত ওকে প্রাণে তো বাঁচিয়ে রাখতে পারতো। দেখুন স্যার, আমাদের হাতে সময় খুব কম। আপনারা সবাই নিজেদের বয়ানটা লিখে দিন, কারণ এবার আমাদের ডক্টর ভূমির হত্যাকারীদের ধরতেও হবে আর ওদের ফাঁসির দড়িতে ঝোলাতেও হবে। সম্পত, ডক্টর ভূমি তোমার সঙ্গে কতদিন ধরে কাজ করছিলেন? স্যার, এই ধরুন 3 মাস আগে থেকে। 3 মাস আগে ও জয়েন করেছিল। ও আমার আন্ডারেই কাজ করতো স্যার। 3 মাস। একটা কথা জিজ্ঞাসা করবো সম্পত, এই ডক্টর ভূমি কিভাবে যাওয়া আসা করতেন? মানে ওই এখান থেকে রামপুর তো অনেক দূরে, প্রায় 55 কিলোমিটার, তাই না? হ্যাঁ স্যার, আমরা দুজন সোনপুর পর্যন্ত বাইকেই আসতাম স্যার। ডক্টর ভূমি নিজের স্কুটি নিয়েই আসতো, আর তারপর স্কুটি রেখে সোজা বাস ধরে রামপুরের হসপিটাল। স্যার, ফিরে যাওয়ার সময় নিজের স্কুটি নিত, তারপরে স্কুটি করে চলে যেত। ডক্টর ভূমির সাথে কারো শত্রুতা বা খাড়াখাড়ি ছিল? না ম্যাডাম, ভূমি তো খুবই ভালো একজন মেয়ে ছিল। ও সবার খেয়াল রাখতো স্যার। এরকম কারোর সাথে কারো শত্রুতা কি করে থাকতে পারে? তবুও একটু মনে করার চেষ্টা করুন। এমন কিছু হয়েছিল যার জন্য কেউ ডক্টর ভূমির ক্ষতি করার চেষ্টা করেছিল? হ্যাঁ ম্যাডাম, 1 মাস আগে। 1 মাস আগে একজন লোক তার স্ত্রীকে হসপিটাল থেকে নিয়ে যাচ্ছিল। ডক্টর ভূমির সাথে তার একটু ঝামেলা হয়েছিল। পুলিশে খবর দেওয়া অবধি ব্যাপারটা গড়িয়েছিল, কিন্তু তারপর। হ্যাঁ, বলেছিলাম ধাইমার কথা মেনে নে। আমাকেও তো ধাইমাই জন্ম দিয়েছে। আমি কোনোদিন গেছি হাসপাতাল? হ্যাঁ, চল ঘরে চল, তোকে বলছি আমি আজকে। বেশি বুদ্ধিমান হচ্ছে। হ্যাঁ, আরে কি করছে? এই এই দাঁড়া। এই তুমি ঠিক আছো তো? কি হলো ম্যাডাম? কি হয়েছে? কি অমানুষের মতন টেনে টেনে নিয়ে যাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ না ও প্রেগন্যান্ট? বউ আমার, টেনে নিয়ে আসি আর মারিয়ে। ভূমি, এটা কি করছো তুমি? তুমি দেখতে পাচ্ছ না কিভাবে টেনে নিয়ে যাচ্ছে ওকে? আরে ও তো প্রেগন্যান্ট, পড়ে যাবে, কিছু হয়ে যাবে একটা। এ পাগল নাকি? হ্যাঁ, নিয়ে যায় একে, না হলে কিন্তু খুব খারাপ হবে। খারাপ হবে? কি খারাপ হবে? কি করবি তুই? পাগল হয়ে গেছিস? মাথা খারাপ তোর?
এর জায়গায় এখানে নয়, জেলে হওয়া উচিত। সম্পদ, তুমি পুলিশকে ফোন করো। দিদি ছেড়ে দাও না, এটা আমাদের নিজেদের ব্যাপার। আমায় তো ওর সাথেই বাড়ি ফিরতে হবে। তুমি যদি একে কিছু বলো তাহলে বাড়ি গিয়ে আমাকে মারবে। চল চল। তুমি চলো, তোমাকে বলছি না আমি। এসো। তুমি ওই লোকটাকে দেখলে চিনতে পারবে? হ্যাঁ স্যার, আমাদের রামপুরের হাসপাতালে ওই লোকটার নামে আর গ্রামের নামের একটা নোটিশ দেওয়া আছে। ভেরি গুড। সম্পদ, একটা কাজ করো, তুমি এক্ষুনি ওই হাসপাতালে ফোন করো আর ওই কাগজটার ফটো আমাকে পাঠাও। হ্যাঁ স্যার। এক্ষুনি যেতে পারো তুমি। ওর হাসপাতাল থেকে কিছু একটা ক্লু আমরা পাবো। হ্যাঁ স্যার। ম্যাম, এক মিনিট শুনুন। ম্যাম, ডক্টর ভূমিকে গ্যাংরেপ করে খুব বাজেভাবে পুড়িয়ে মারা হয়েছিল। ম্যাম, পুলিশের তদন্ত কত দূর এগিয়েছে? অপরাধীদের ব্যাপারে কিছু জানা গেল? এরা কি অপরাধীদের খুঁজে বের করবে? আমার দিদির মৃত্যুর জন্য তো এই পুলিশরাই দায়ী। যদি টাইমে অ্যাকশন নেওয়া হতো তাহলে আজ আমার দিদি বেঁচে থাকতো। আচ্ছা, আপনার কি মনে হয় পুলিশ অপরাধীদের ধরতে পারবে? আমার আর পুলিশের ওপর একটুও ভরসা নেই, আর সুবিচার পাওয়ার কোনো আশাও নেই। এই এরিয়াটা কিন্তু একদম ফাঁকা, যে কোনো অপরাধী হতে পারে। এই দোকানটা তোমার? ফটো দেখো। একে দেখেছো? না সাহেব। কাল কি কোনো স্কুটি সারিয়েছিলে তুমি? হ্যাঁ, কাল 7:30 নাগাদ একটা ছেলে পাংচার সারাতে এখানে এসেছিল। ওই স্কুটিটা কি রঙের ছিল? লাল রঙের সাহেব। ঠিক তো? একদম পাক্কা। ওটা দেখলে চিনতে পারবে? হ্যাঁ, চিনতে পারবো। ওদিক থেকে এসেছিল, আবার ওদিকেই চলে গেল। এখানে আশপাশে কোনো দোকান বা ফ্যাক্টরি আছে? এসে গেছে সাহেব। স্যার, কোনো দোকানে যদি সিসিটিভি পেয়ে যাই তাহলে অপরাধীকে আমরা ধরতে পারবো। হ্যালো। হ্যালো স্যার, আমি ডক্টর সম্পদ বলছিলাম। হ্যাঁ বলো। স্যার, সেদিন ডক্টর ভূমির সাথে যে লোকটার ঝামেলা হয়েছিল না, ওর নাম হলো ভোলারাম, আর ও রামপুর গ্রামেই থাকে। হসপিটালে সিসিটিভি ক্যামেরায় ওর ছবি দেখা গেছে স্যার। ঠিক আছে, আমার নাম্বারে এক্ষুনি ওর ফটোটা পাঠাও। স্যার, আমি পাঠিয়ে দিয়েছি, আপনি দেখে নিন। ঠিক আছে। ও মাই গড। শোনো, আমি এক্ষুনি রামপুরে যাচ্ছি ভোলাকে তুলতে। তুমি একটা কাজ করো, আশেপাশে সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করো। এই স্কুটির সঙ্গে যে মেয়েটার ফুটেজ আমরা পাবো, তার থেকে আমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারি। স্যার, ওর বোনের বয়ান অনুযায়ী ভূমির ফোন অফ হওয়ার আগে কোনো একটা ছেলে ওর স্কুটিটা নিয়ে যাচ্ছিল। হয়তো এটা ওরই প্ল্যান ছিল। আমার তো এখন এটাই মনে হচ্ছে যে এই ছেলেটা 100% এটার সঙ্গে যুক্ত। শোনো, তুমি একটা কাজ করো, আমি হেডকোয়ার্টার থেকে আরেকটা গাড়ি ডাকছি, তোমরা এই গাড়িতে যাও, আর এই যে তুমি ম্যাডামের সঙ্গে যাও। আরে ড্রাইভার, গাড়িটা থামাও।
কিছু পেলে? থানায় ফোন করে বলে স্কুটিটা পাওয়া গেছে। হুম। একবার সিসিটিভি ফুটেজ পাই, তাহলে অপরাধীকেও ধরে ফেলবো। ইয়েস ম্যাম। হ্যালো। স্যার, স্যার কি হলো স্যার? আমাকে এখানে কেন আনলেন স্যার? স্যার আমি কিছু জানি না স্যার। স্যার আমার বউয়ের বাচ্চা হবে স্যার, 1 সপ্তাহের মধ্যে বাচ্চা হয়ে যাবে স্যার, আমাদের যেতে দিন স্যার। সাহেব, আমরা খুব গরিব, আমাদের ছেড়ে দাও না সাহেব। যেতে দেবো। প্রথমে এটা বলো যে ডক্টরের সঙ্গে তোমার ঝামেলা হয়েছিল, তাকে তুমি কি করেছো? ডক্টর? কোন ডক্টর স্যার? আমি কিছু জানি না স্যার। এটাকে এ এ এ- এ আমার বন্ধু স্যার। এক মিনিট, জুম করো। এই স্ক্রিনশটটা নিয়ে আমার ফোনে যত তাড়াতাড়ি সম্ভব পাঠাও। চলো। স্যার আমি গরিব লোক স্যার। হ্যাঁ আমাদের ঝগড়া হয়েছিল ম্যাডামের সঙ্গে, কিন্তু তার মানে এটা নয় যে আমি ওনার ক্ষতি করে দেব স্যার। না, এরকম করব না স্যার। সাহেব, আমাদের কোনো দোষ নেই সাহেব, ও কিচ্ছু করেনি সাহেব, ছেড়ে দাও সাহেব। ঠিক আছে, যেতে পারো, কিন্তু মনে রাখবে থানা থেকে যদি ফোন যায় না, সঙ্গে সঙ্গে চলে আসবে। ঠিক আছে স্যার, একদম যাও। নিশ্চয়ই। চলো চলো। এই দাঁড়াও। মিথ্যে কথা বলা হচ্ছে, মিথ্যে বলা হচ্ছে। চল ভেতরে। স্যার ড্রাইভার দা, ডান দিকে যাও। তাড়াতাড়ি চালাও। কত দূর এলাম? স্যার এখান থেকে 1 কিলোমিটার দূর দেখাচ্ছে। ভালো হয়েছে যে ভোলাকে পেয়ে গেছি। যদি ওর থেকে ওর নাম্বার না পেতাম, তাহলে হয়তো ও আমাদের হাত থেকে পালিয়ে যেত। বাঁদিক নাও। স্যার, এই লোকেশনটা তো প্রায় 50 মিটারের ভেতরেই দেখাচ্ছে। হ্যাঁ স্যার। খুনির আশেপাশে কোথাও আছে, সতর্ক থাকবে, কেউ যেন পালাতে না পারে। চলো। ঠিক আছে। এই লোকেশনটা তো এখানেই দেখাচ্ছে, চলো, কেউ যেন পালাতে না পারে। এখানে। ফোনটা ধরো। সবাই সাবধানে, স্যার। কেউ যেন পালাতে না পারে। ওকে স্যার। ওঠ। খুব ছুটিয়েছিস আমাকে, হ্যাঁ?
বল কি কি করেছিলিস তুই ডক্টর ভূমির সাথে? কিচ্ছু হয়নি। সত্যি সত্যি বল, না হলে উল্টো ম্যাডাম, টাঙিয়ে মারবো তোকে। আরে ম্যাডাম ধীরে, বলছি তো কিছু ধীরে, করিনি ম্যাডাম। ধীরে। ছাড়ো ছাড়ো ছাড়ো, আরে তুমি ছাড়ো না, এরা একদম সরল, এরা কিচ্ছু করেনি, পুরো নির্দোষ। একটা কাজ করা যাক, এদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও সবাইকে, তাই না? হ্যাঁ, আসল খুনি তো এদের মধ্যে এই ছেলেটা। না সাহেব, এই ওর ধর্ষণ করেছে আর তারপরে ওকে খুন করেছে। স্কুটি নিয়ে যেতে একই দেখা গেছে না? হ্যাঁ, একটা কাজ করা যাক, একে জেলে রেখে দিই, তারপর দেখা যাবে, প্রমাণ তো ওর বিরুদ্ধে পেয়ে যাবো আমরা, তাই না? হ্যাঁ? সত্যি কথা কেন বলছিস না? সাহেব আমি একা কিচ্ছু করিনি সাহেব। কে কে ছিল সঙ্গে? আমরা চারজন যা যা করেছি সব প্ল্যান এই দাদার ছিল। স্কুটি পাংচার ওই করিয়েছিল আর ওই আমাদের মদ খাইয়েছিল সাহেব। আর আমরা একে ছাড়বেন না স্যার, এর যেন ফাঁসি হয়, ফাঁসি। আরে থুতুরে তোর মুখে, বলে দিলি সব। এই হ্যাঁ স্যার, ওকে হ্যাঁ, আমি ওই মেয়েটাকে ধরে এনে সব কিছু করেছি। আর জ্বালিয়েও দিয়েছিলাম আমি, ওরই স্কুটি থেকে পেট্রোল বার করে ওকেই জ্বালিয়ে দিয়েছি। তোমরা সবাই এমন শাস্তি পাবে যে মৃত্যুর আগে অবধি মনে থাকবে। ডাইরেক্ট ফাঁসি হবে তোমাদের। আরে কি ফাঁসি হবে স্যার, 4-5 বছর তো এই কোর্ট চক্কর তারিখ করেই বেরিয়ে যাবে। এই মুখ সামলে কথা বল, তোর জিপটা টেনে নেব। আরে কি টেনে নেবেন ম্যাডাম, তোমরা পুলিশরা আমার কিচ্ছু করতে পারবে না। রেপ করবি? রেপ? ও ঠিকই বলেছে স্যার, বলাৎকার একবার করুন আর 10 বার, শাস্তি তো একটাই পাবো, তাই না? দেখুন স্যার, যেটা বলছি, জামিন পেয়ে গেলে ভালো, না হলে 2-4 বছরের মধ্যেই জেল থেকে বাইরে। তোমরা সবাই আমার দিদিকে মেরেছো, ভগবান এর শাস্তি তোমাদের নিশ্চয়ই দেবেন। যদি কোনো অপরাধী এতটাই দৃঢ় প্রতিজ্ঞ হয় যে সে অপরাধ করে ধরা পড়ার পরেও এটা ভেবে বসে থাকে যে আইন বা বিচার ব্যবস্থা তার কিচ্ছু করতে পারবে না, তার অপরাধ বহু বছর ধরেও প্রমাণ হবে না, তাহলে এটা আমাদের সমাজ, বিচার ব্যবস্থা এবং প্রশাসনের জন্য অত্যন্ত লজ্জার একটি বিষয়। কিন্তু ধর্ষণের মতো গুরুতর অপরাধে বর্তমানে সরকার ফাস্ট ট্র্যাক কোর্টের ব্যবস্থা করেছে। নির্ভয়া ফান্ড তৈরি হয়েছে, যা পীড়িতদের মামলা লড়ার জন্য আর্থিক সাহায্য করে থাকে। আর ফাস্ট ট্র্যাক কোর্টে সিদ্ধান্ত এখন 6 মাসের মধ্যেই হয়ে যায়। ডক্টর ভূমি সিং এর অপরাধীদের পুলিশ গ্রেপ্তার করেছিল, আর অপরাধীরাও তাদের অপরাধ স্বীকার করে নিয়েছিল, কিন্তু তাদের আসল পরিণতি এখনো বাকি ছিল। মামলা শুরু হবে, একটার পর একটা তারিখ দেওয়া হবে। জানি না আদৌ কোনোদিন সুবিচার পাবে কিনা আমার দিদি। ন্যায় পাবে, আর তাড়াতাড়ি পাবে। এমন ধর্ষকদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। খুব তাড়াতাড়ি এই 4 জনের গলায় ফাঁসির দড়ি পরানো হবে। আশা করি সত্যি যেন তাই হয়। ম্যাজিস্ট্রেট এনকোয়ারি শুরু হয়ে গেছে। আমরা 4 জনকে 7 দিনের রিমান্ডে নিয়েছি। আজ ওদেরকে আমরা ক্রাইম সিনে নিয়ে যাব। এত মজবুত প্রমাণ আমরা সবাই মিলে জড়ো করব যে আমাদের কেস কোনোভাবেই দুর্বল হবে না। তুমি ভরসা রাখো। থ্যাংক ইউ। ব্যাস, এটা তো আমাদের ডিউটি, তাই তো এই পোশাক পরেছি। চললাম।
এখানেই জোর করে এনেছিলেন না ডক্টর ভূমিকে? স্যার, ঘড়ি তুই জ্বালিয়েছিলিস না? এখানেই জ্বালিয়েছিলিস না ডক্টর ভূমিকে? হ্যাঁ, এখানেই জ্বালিয়েছিলিস না? হ্যাঁ, আয়। চল। তোমরা সবাই মিলে যা করেছো তার জন্য যদি 10-12 ফাঁসি হয় না, সেটাও কম। স্যার আমি ফাঁসিতে মরতে চাই না স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার আমরা সবাই সাক্ষী দিতে রাজি আছি স্যার। স্যার আমাদের ফাঁসি দেবেন না স্যার। এই ভুলের ক্ষমা তো পাওয়া যাবে না। এমন শাস্তি পাবে তোমরা যে গোটা সমাজে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। নড়বি না, নাহলে গুলি করে দেবো। দাঁড়া দাঁড়া, এই বোকামির কাজটা তুই করিস না, খুব পস্তাবি তুই। এখান থেকে পালিয়ে বাঁচতে পারবি না তোরা। যদি তুই আমায় গুলি করিস না তাহলে তোরাও বাঁচবি না। খুব ভালো করেছিস, খুব ভালো। চল পালা এখান থেকে সবাই। দাঁড়া বলছি। স্যার, স্যার গুলি চালাবেন না। আমি কিন্তু গুলি চালাতে গুলি বাধ্য চালাবেন না হবো। বলছি। স্যার গুলি চালাবেন না, কিন্তু গুলি চালাবেন না আমাদের উপর। বলুন ইন্সপেক্টর ম্যাডাম, কি ব্যাপার? আর কি জিজ্ঞাসা করার আছে আপনার? 4 জনই পুলিশ এনকাউন্টারে মারা গেছে। মনে হয় ঈশ্বরও চাননি তুমি বারবার আদালত আর ঘর করো। ন্যায় পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। এতে থ্যাংক ইউর কোনো ব্যাপার না।
এটা আমাদের দায়িত্ব। কখনো আমাদের কর্তব্য পূরণ করতে একটু দেরি হয়, এর জন্য আমরাও দুঃখিত। ওয়েল ডান অফিসার, আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। অত্যন্ত দুঃখ, আফসোস এবং লজ্জার কথা যে আমাদের দেশে ধর্ষণের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। ডক্টর ভূমি সিং এর সঙ্গে গ্যাং রেপ এবং হত্যার ঘটনার পরে মানুষের আক্রোশ চরম সীমায় পৌঁছেছিল, দেশে ক্রোধ বাড়ছিল। কিন্তু যখনই ভূমি সিং এর 4 জন অপরাধী এনকাউন্টারে মারা গেল, তখন দেশের সবাই পুলিশের এই সাহসী পদক্ষেপকে সম্মান জানিয়েছিল। আর ডক্টর ভূমি সিং এর পরিবার দ্রুত ন্যায় বিচার পেল। দেশে বাড়তে থাকা ধর্ষণ এবং মহিলাদের ওপর ঘটে চলা অপরাধ শেষ করার রাস্তা কেবলমাত্র এনকাউন্টার হতে পারে না। আমাদের সন্তানদের সঠিক শিক্ষা দেওয়ার সঙ্গেই মহিলাদের সুরক্ষা নিয়ে সচেতন করতে হবে, মহিলাদের গুরুত্ব বোঝাতে হবে। আর যখন দেশের সব যুবক, প্রতিটি পুরুষ মহিলাদের সম্মান করতে শুরু করবে, মহিলাদের প্রাপ্য মর্যাদা দিতে শিখবে, তখন এই ধরনের অপরাধ অবশ্যই কমতে থাকবে। আর এর শুরুটা আমাদের বাইরে থেকে নয়, বরং নিজেদের বাড়ি থেকে করতে হবে। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই কোনো অপরাধ থেকে অ্যালার্ট করানো। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।